হে উপরওয়ালা, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। আমার কোল আলো করে ফুটফুটে সন্তান এলো। উপরওয়ালা, আজ তুমি আমাকে অনেক শান্তি দিলে উপরওয়ালা। হ্যাঁ, আমিও অনেক খুশি। আজ পরিরাজ্যে নতুন একজন অতিথি এলো। আমি আশীর্বাদ করি তোমার কন্যা দীর্ঘজীবী হোক আর এই রাজ্যকে ভালো রাখুক। পরিমাতা আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আর পরী এক দৃষ্টিতে পরিমাতার দিকে তাকিয়ে থাকে। আমার ভাবতেও অবাক লাগে, আমার এই ছোট্ট পরিকন্যা কত সুন্দর হয়েছে আর দিন দিন কত দ্রুত বেড়ে উঠছে। ঘুমিয়ে থাকলে যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আমার ঘরে এসে পড়েছে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায় আর সেই ছোট্ট পরিকন্যাটা অনেক বড় হয়ে যায়। মা দেখো, কত সুন্দর চাঁদ উঠেছে। চলো না মা, আমরা চাঁদে গিয়ে বসি। না রে মা, আজ যে চাঁদে যাওয়া যাবে না। আজ যে নাগ পঞ্চমীর পূর্ণিমা রাত। এই রাত যে পরীদের জন্য অভিশপ্ত রাত। এই রাতে আকাশ থেকে উল্কা খসে খসে পরী রাজ্যে পড়ে। যাওয়া যাবে না রে সোনা। না মা না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে বাইরে নিয়ে না যাওয়ার জন্য বাহানা খুঁজছো। আমি সব বুঝি। আমি যে তোমার কথা শুনতে চাই না মা, কিছুতেই শুনবো না। আজ আমি বাইরে যাবই যাব। এত সুন্দর পূর্ণিমা চাঁদের আলো আমি উপভোগ করবই করব। এই কথা বলে পরিকন্যা বাইরে চলে যায় আর পরীও তার পিছন পিছন যেতে থাকে। হঠাৎ করে আকাশ থেকে একটা উল্কা খসে পরিকন্যার গায়ে পড়ে আর সাথে সাথে পরিকন্যা দগ্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। কন্যা, এ কি হলো তোর? এখন আমি কি করব উপরওয়ালা? এই মেয়েটা যে কেন আমার কথা শুনলো না? এবার কি হবে? পরিমাতা দেখুন, আমার নয়নমণির কে যেন হয়েছে। একটা উল্কা খসে পড়ে এমন দগ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব পরিমাতা বলুন? আমার কন্যা যে চোখ খুলছে না। সত্যি তো, এ তো দগ্ধ হয়ে গেছে, কিন্তু আজ যে নাগপঞ্চমীর পূর্ণিমা রাত। আজ তো তুই ওকে নিয়ে সাবধানে থাকতে পারতি। না না, আমি তো ওকে নিয়ে সাবধানে ছিলাম, কিন্তু ও আমার কথা অমান্য করে বাইরে চলে গিয়েছিল। এবার আপনি কোনো একটা ব্যবস্থা করুন মাতা। আপনি আমার কন্যাকে সুস্থ করে দিন। পূর্ণিমা রাতের এই উল্কার আঘাত যে এত সহজে ঠিক করা যায় না বাছা। এর জন্য তো তরতাজা মানুষের শরীর রক্ত প্রয়োজন, আর তা দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে। এ আপনি কি বলছেন পরিমাতা? মানুষের রক্ত দরকার? তবে এজন্য যে মানুষকে হত্যা করতে হবে? আমাকে কি তবে এবার হিংস্র হতে হবে? দরকার পড়লে তাই করব। যে কোনো মূল্যে আমি আমার কন্যাকে সুস্থ করেই তুলব। এই কথা বলে রানী পরী পৃথিবীতে চলে আসে। আর মানুষ খুঁজতে থাকে রক্ত নেওয়ার জন্য। আর রানীপুরীর চোখ হঠাৎ করেই নিপুর উপর পড়ে। নিপু বিধবা অনিতার একমাত্র কন্যা। বিধবা অনিতা নিপু ও পার্বতীকে নিয়ে একসঙ্গে থাকতো। নিপু, তোকে সেই কখন বলেছি পার্বতীকে ঘাস দেওয়ার জন্য? সেই কথা কি তোর কানে যায়নি নাকি? আজকাল বড্ড দুষ্ট হয়েছিস, তুই আমার কোনো কথাই শুনতে চাস না। এসব কথা বলে অনিতা খড় কাটতে যায়। আর হঠাৎ করে সেখানে রানী পরী চলে আসে এবং নিপুকে ধরে ফেলে। এ কি তুমি আমার মেয়েকে ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। আমার মেয়ে ব্যথা পাবে তো। ছেড়ে দেওয়ার জন্য তো আমি আর তোর মেয়েকে ধরিনি। তোর মেয়েকে নিয়ে আমি পরিরাজ্যে যাব, আর তোর মেয়ের রক্ত দিয়ে পরিকন্যাকে গোসল করিয়ে দেব, আর আমি আমার কন্যাকে সুস্থ করে তুলবো। এসব তুমি কি বলছো? তুমি তো একজন পরিরূপী রাক্ষসী। দয়া করে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, একটু দয়া করো। অনিতা রানী পরীকে অনেক অনুরোধ করার পরও কোনো কাজ হয় না। রানী পরী নিপুকে নিয়ে তার রাজ্যে চলে যায়। এবং অনিতা হাও মাও করে কাঁদতে থাকে।
না, এটা কিছুতেই হতে পারে না। এত সহজে আমার মেয়ের প্রাণ যেতে পারে না। এবার এবার আমি কি করে আমার মেয়েকে রক্ষা করব? কেঁদো না মা, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। তুমি বরং আমাদের গাভী মাতার কাছে যাও, তিনি তোমাকে একটি উপায় বলে দিতে পারে। গাভী মাতা স্বর্গপুরীতে থাকে, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। তুই ঠিক বলছিস পার্বতী, তাহলে আমি এখনই স্বর্গপুরীতে যাব। এরপর অনিতা স্বর্ণপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এবং অনেকখানি হাঁটার পর স্বর্ণপুরীতে গিয়ে পৌঁছায়। তুই কাঁদিস না, তুই কোনো চিন্তা করিস না। আসলে মানুষের রক্তে যে পরিমাণ শক্তি আছে, আমার দুধেও সেই পরিমাণ শক্তি আছে। আমার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালে পরিকন্যা সুস্থ হয়ে যাবে। এরপর অনিতা গাভী মাতাকে একটা বালতি দেয়, আর বালতি ভর্তি করে গাভী মাতা তাকে দুধ দেয়। আর অনিতাকে বলতে থাকে, তুমি এখন এই দুধগুলো নিয়ে পরী রাজ্যে যাও, আর গিয়ে তোমার কন্যার প্রাণ রক্ষা করো। আর হ্যাঁ, চোখ বুজে নাও, আমি তোমাকে পরী রাজ্যে ফিরিয়ে দিচ্ছি। এবং চোখ খুলে দেখে সে পরী রাজ্যে আছে। এবং চোখ খুলেই সে অবাক হয়ে যায়, কারণ রানী পরী তার মেয়েকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। না না, তুমি দয়া করে আমার মেয়েকে হত্যা করো না। আমি তোমার মেয়েকে সুস্থ করার জন্য গাভী মায়ের দুধ নিয়ে এসেছি। গাভী মাতার দুধ দিয়ে পরিকন্যাকে গোসল করালেই পরিকন্যা সুস্থ হয়ে যাবে। গাভীর দুধ দিয়ে পরিকন্যার গোসল? তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো নাকি বলো তো? না গো না, আমি তোমাকে কিছুতেই বোকা বানাচ্ছি না। তুমি আগে এই দুধ দিয়ে তোমার পরিকন্যাকে গোসল করিয়ে দেখো। আগে আমার কথাটা শোনো। অনিতার এত অনুরোধে রানী পরী রাজি হয় এবং সে এক বালতি দুধ দিয়ে তার মেয়েকে গোসল করায়। সাথে সাথে পরিকন্যা সুস্থ হয়ে লাফ দিয়ে ওঠে। মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি এখন তোমার কন্যাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তোমাকে পুরস্কৃত করব। এরপর রানী পরী নিপুকে মুক্ত করে দেয় আর এক হাড়ি স্বর্ণমুদ্রা নিয়ে এসে অনিতাকে দেয়। অনিতা সেই এক হাড়ি স্বর্ণমুদ্রা এবং নিপুকে নিয়ে বাড়ি চলে আসে। এই নাও তোমার কুঠার। আর হ্যাঁ, ফেরার সময় বাজার করে নিয়ে এসো। আজ বাজার না নিয়ে এলে কিন্তু রাতে উনুন জ্বলবে না, এই বলে দিলাম। আচ্ছা গো আচ্ছা, আগে তো জঙ্গলে যাই, আগে কাঠ কেটে বাজারে বিক্রি করি, তারপর না হয় বাজার করব নাকি? তুমি একটা কাজ করো, তুমি বরং শাক পাতা তুলে রেখো। যদি বাজার করতে না পারি তাহলে রাতে তবে শাক দিয়েই যেন রাতটা চলে যায়। এইসব কথা বলে রমেশ কাঠ কাটতে চলে যায়। বিনোদা ঘরের কাজ করতে শুরু করে। বিনোদা তার স্বামী রমেশের সাথে বীরগঞ্জ গ্রামে থাকতো। রমেশ একজন কাঠুরিয়া ছিল, জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তা দিয়েই সংসার চালাতো। বাবা, আজ হলোটা কি? এত দূরে জঙ্গলে আসলাম কাঠ কাটার জন্য, অথচ এই জঙ্গলে কিনা তেমন কোনো কাঠই নেই। এত দূর কষ্ট করে আসাটা কি বৃথা যাবে? না, আর একটু কষ্ট করে খুঁজে দেখি, যদি একটা গাছ মেলে। এসব বলতে বলতে রমেশ জঙ্গলের আরো গভীরে যায়। আর জঙ্গলের গভীরে যেতেই রমেশ বেশ কিছু গাছ দেখতে পায়। এই তো উপযুক্ত মোটাসোটা গাছ পেয়ে গেছি, এইসব গাছের মধ্য থেকে একটা গাছ কাটলেই হয়ে যাবে। এরপর রমেশ পছন্দ মতো একটা গাছে কোঠার দিয়ে কোপ দেয়। আর রমেশ কোপ দিয়ে যেই না গাছটা কেটেছে, অমনি গাছের মাছ থেকে একটা পরী বেরিয়ে আসে। কি, এটা কি হলো? গাছের মাছ থেকে পরী কি করে বেরিয়ে এলো? না জানি আমার কপালে আজ কি আছে। ঈশ্বর, তুমি রক্ষা করো আমায়। আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি হলাম ইচ্ছে পড়ি। আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি যে আমাকে মুক্ত করেছো। নয়তো যে আমাকে এই গাছের ভেতরেই বন্দি হয়ে থাকতে হতো। সে কতকাল থেকে যে আমি এই গাছের ভেতরে বন্দি হয়েছিলাম। যাক, ভয়টা তাহলে কেটে গেল।
কিন্তু ইচ্ছে পড়ি, তুমি এই গাছের ভেতর কি করে বন্দি হয়েছিলে? আর তুমি একটা পরী হয়ে কেনই বা গাছ থেকে বের হতে পারোনি? সে অনেক কথা গো কাঠুরিয়া। এক শয়তান রাক্ষসী জাদু করে আমাকে এই গাছের ভিতরে বন্দি করে রেখেছিল। আর গাছে বন্দি হওয়ার পরে আমার জাদু শক্তি ছিল না গো। আর তাই তো আমি গাছ থেকে মুক্ত হতে পারিনি। আমি তো এতদিন বের হতে পারিনি। না জানি এখন রানীমার কি অবস্থা। রানীমাকে যে তাড়াতাড়ি করে মুক্ত করতে হবে। না জানি এতদিনে ওই শয়তান রাক্ষসী পরিরাজ্যে কি তাণ্ডব চালাচ্ছে। তুমি কি সব কথা বলছো ইচ্ছে পড়ি? আমি তো তোমার কথা আর কিছুই বুঝতে পারছি না। আর তোমার রানী বা কে? তুমি সবটা খুলে বলো তো আমাকে। বলতে তো হবেই, এখন যে তোমার সাহায্যের ভীষণ দরকার। আসলে রানীমা হলেন পরিরাজ্যের রানী পরী। আসলে ওই দুষ্টু রাক্ষসী পরিমাতা আর আমাকে গাছের ভিতরে বন্দি করে রেখেছিল, যাতে করে ওই শয়তান রাক্ষসী পরিরাজ্যে তাণ্ডব চালাতে পারে। না জানি এতদিনে ওই রাক্ষসী পরিরাজ্যের কি হাল করেছে, তা তো ঈশ্বরই ভালো জানেন। এখন যে পরিরাজ্যকে রক্ষা করা ভীষণ দরকার, কিন্তু সেটা তো রানীমাকে ছাড়া কিছুতেই সম্ভব নয়। দয়া করে তুমি আমাকে রানীমাকে মুক্ত করতে সাহায্য করো। সে না হয় করব, কিন্তু রানী পরী কোন গাছে বন্দি আছে সেটা তো বলো। আর সেই পরীকে আমি কি করে রক্ষা করব সেটাও তো জানি না। আমি তোমাকে বলছি কাঠুরিয়া, আগে তুমি তো আমার সাথে চলো। চলো রানীমাকে বন্দি করা গাছের কাছে যাই। এরপর ইচ্ছে পড়ি কাঠুরিয়াকে নিয়ে জঙ্গলের আরো গহীনে যায়। আর মোটাসোটা একটা গাছের কাছে গিয়ে ইচ্ছে পড়ি বলে, কাঠুরিয়া, এই গাছটার মধ্যেই রানীপরি বন্দি হয়ে আছে। দয়া করে তুমি রানীমাকে মুক্ত করো। কাঠুরিয়া যেই না গাছে কোপ দেয় অমনি গাছের মধ্যে আগুনের ফুলকি জ্বলে ওঠে। একই কাণ্ড ইচ্ছে পড়ি, আমি তো কিছুতেই গাছে কোপ দিতে পারছি না। আগুনের ফুলকি জ্বলছে, তবে রানীমাকে উদ্ধার করব কিভাবে? আমিও তো তাই ভাবছি। নিশ্চয়ই ওই শয়তান রাক্ষসী এই গাছটাকে মন্ত্রপুত করে রেখেছে। তবে দাঁড়াও, আমি দেখছি এই গাছের মন্ত্রশক্তি আমি ভেদ করতে পারি কিনা। এরপর ইচ্ছে পড়ি গাছের ওপর মন্ত্রশক্তি প্রয়োগ করে। আর তখনই গাছের মধ্যে চোখ মুখ প্রকট হয়। এই, তোরা কি চাস বলতো? আমি তো এতদিন ঘুমিয়েছিলাম, তোরা আমার ঘুমটা ভাঙিয়ে দিলি কেন বলতো? ও মা, চোখ মুখ হওয়ার সাথে সাথে তো দেখছি এই গাছটা কথাও বলছে। তবে এটা তো জাদুই গাছ। আসলে তোমার মধ্যে যে রানীপরি বন্দি আছে, আমরা যে রানীপরীকে মুক্ত করতে চাই। দয়া করে তুমি রানীপরীকে মুক্ত করে দাও। সে না হয় দিব, কিন্তু তার আগে তোদেরকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারিস তবেই আমি রানীপরীকে মুক্ত করে দেব। ও, তাহলে এই ব্যাপার। তবে শুরু করো তোমার প্রশ্ন, দেখি আমরা তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। বেশ, আমার প্রথম প্রশ্ন হলো, এমন কি আছে যেটা আকাশ থেকে মাটিতে পড়ে কিন্তু আর ওপরে ওঠে না? আকাশ থেকে মাটিতে নামে অথচ ওপরে ওঠে না? তাহলে তো এটা হবে বৃষ্টির জল, কারণ বৃষ্টির জল সব সময় মাটিতে পড়ে কিন্তু নিচ থেকে আর ওপরে ওঠে না। একদম ঠিক বলেছিস তুই, বৃষ্টি হবে সঠিক উত্তর। তবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই, আকাশেতে থাকে। বলতো এটার উত্তর কি হবে? এ আবার কেমন প্রশ্ন রে বাবা? এমন প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। কাঠুরিয়া, তুমি কি পারবে এই প্রশ্নের উত্তর দিতে? দাঁড়াও ইচ্ছে পড়ি, ভাবছি আমি। দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় জাগে, আবার আকাশেতে থাকে। আরে এটা তো চাঁদ হবে। চাঁদ আকাশে থাকে আর চাঁদ দিনে ঘুমালেও রাতে জাগে। একদম ঠিক বলেছিস, উত্তরটা হবে চাঁদ। আর তোরা যখন আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস তখন আমি রানীমাকে মুক্ত করে দিচ্ছি। সত্যি কাঠুরিয়া, আমাকে মুক্ত করে তুমি যে বড্ড উপকার করেছো। কাঠুরিয়া ও ইচ্ছে পড়ি, তোমরা যখন আমাকে একবার মুক্ত করেছো, তবে এইবার আর ওই রাক্ষসীর কোনো নিস্তার নেই। তার আগে যে আমি কাঠুরিয়াকে পুরস্কৃত করতে চাই। এরপর রানীপরি জাদু করে অনেকগুলো সোনার মুদ্রা আনে আর সব সোনার মুদ্রা কাঠুরিয়াকে দেয়। এই সব সোনার মুদ্রা তোমার কাঠুরিয়া।
এবার তুমি এসব সোনার মুদ্রা নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। এরপর কাঠুরিয়া বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। ইচ্ছে পড়ি আমি রাক্ষসীকে ভৎস করার উপায় পেয়ে গেছি। এই জাদুই গাছ এত শক্তিশালী তা আমি এতদিনে বুঝতে পেরেছি। আর এই জাদুই গাছই পারবে রাক্ষসীকে ভৎস করার উপায় বলে দিতে। আমি জানি জাদুই গাছ তুমি অনেক ভালো, কিন্তু রাক্ষসী তোমায় খারাপ কাজ করতে বাধ্য করেছে। আর আমি এটাও জানি যে রাক্ষসীকে ভৎস করার অস্ত্র তুমি জানো। তবে তুমি দয়া করে বলো না। তুমি যখন এত করে বলছো তবে বলছি আমি। আমার শরীর থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, আর ওই রস রাক্ষসীর শরীরে ছেটালে রাক্ষসী ভস্ম হয়ে যাবে। গাছের কথা শেষ হতে না হতেই গাছের ফাটল থেকে রস নিঃসরণ হতে থাকে, আর রানী পরী সেই রস সংগ্রহ করে। আর সেই রস নিয়ে রানী পরী ও ইচ্ছে পরী পরীরাজ্যে যায়। আর পরীরাজ্যে যেতেই রাক্ষসী রানী পরী ও ইচ্ছে পরীকে দেখে ক্ষুব্ধ হয়ে যায়। কি রে, তোদের না আমি বন্দি করে রেখেছিলাম, তবে তোরা মুক্ত হলি কি করে? মুক্ত যখন হয়েছিস তবে এখন আর তোদের মুক্তি নেই, কোনো নিস্তার নেই তোদের। রাক্ষসীর এসব কথা শেষ হতে না হতেই পরীরানী রাক্ষসীর শরীরে সেই সংগ্রহ করা রস ছিটিয়ে দেয়। অমনি রাক্ষসী ভস্ম হয়ে যায়, আর রানী পরী পুনরায় পরীরাজ্যের দায়িত্ব নেয়। বড় করে পুকুর খনন করেছিলাম মাছ চাষ করব বলে, অথচ দেখো কারবার, এতগুলো মাছ ছেড়েছিলাম, কিন্তু ধরতে গেলে তো 2-4টার বেশি মাছই পাই না। মাছগুলো যে সব কোথায় যায় কে জানে। তুমি এসব মাছ টাছ চাষ করা বাদ দাও তো, ক্ষেত খামারে মনোযোগ দাও। না, একবার যখন মাছ চাষ করব বলে ঠিক করে নিয়েছি, মাছ চাষ করেই ছাড়বো। আজই বের করব আমার পুকুরের সমস্যাটা কি। তোর পুকুরের এক বালতি পানি এনে আমার সামনে রাখ এখন। জি বাবা, আনছি। বাবা, এই নিন পানি। কি হলো, সাধু বাবা বালতি ধরে পুকুরের পানি খাওয়া শুরু করলেন কেন? চুপ করো তো, সাধু বাবা হচ্ছে জ্ঞানী মানুষ, উনি কিভাবে কি করবে তা তো আমাদের মাথায় ধরবে না। তুমি চুপচাপ তাকে তার কাজ করতে দাও, কথা বলে ওনার মনোযোগ নষ্ট করো না তো। বুঝে গেছি, তোর পুকুরের কি সমস্যা। কি সমস্যা বাবা? আগে 100 টাকা দে নজরানা, তারপর বলছি। জি সাধু বাবা, এই নিন 100 টাকা। তোর পুকুরে ভয়ঙ্কর একটা মাছ আছে, যে মাছটা তোর পুকুরের অন্য সব মাছদের খেয়ে ফেলছে। বলছেন কি সাধু বাবা? তাহলে উপায়? মাছটাকে যে করে হোক পুকুর থেকে তো বের করতেই হবে। আমি এখনই লোক লাগাচ্ছি ওই মাছটাকে ধরে ফেলবার জন্য। লাভ নেই, ওই মাছের অনেক শক্তি, জাল ফেললে জাল ছিঁড়ে বেরিয়ে পড়বে। ও হাত দিয়ে ধরতে গেলে হাতে কামড় বসিয়ে দেবে। পানি শেষে ধরতে চাইলেও যে করে হোক অন্য পুকুরে সে পালাবে। তাহলে উপায় বলেন সাধু বাবা। এই মাছকে শুধুমাত্র এক জাতের কুমিরই ভালো করে মারতে পারবে। এতে করে তোর পুকুরের সব মাছগুলো ঠিকঠাক থাকবে, আর ওই ভয়ানক মাছটাও মারা যাবে। কিন্তু এত বড় ভয়ানক একটা কুমির এনে যদি পুকুরে ছাড়ি, ওই কুমির তো সব মাছ খাবেই, সাথে না আমাদেরকেও খেয়ে ফেলে। তুই মনে হয় আমার কথা মন দিয়ে শুনিসনি। বললাম না, ওই জাতের কুমির তোর পুকুরের অন্য কোনো মাছ খাবে না, শুধু ওই ভয়ানক মাছটাকেই মারবে। কোথায় পাবো আমি অমন কুমির সাধু বাবা? আপনি বলুন, বলুন আমাকে। এমনিতেই তো পুকুরে মাছ চাষ করতে গিয়ে অনেক টাকা লোকসান হয়ে গেছে। বলছি, তার আগে 100 টাকা দে। জি সাধু বাবা, এই নিন। জঙ্গলের ভেতরে একটা ভাঙা বাড়ি আছে, আর ওর পিছনেই আছে বড় একটা খাল। সেই খালের মধ্যে অনেক কুমির রয়েছে। ওই কুমিরগুলোই পারবে এই ভয়ানক মাছটাকে মেরে ফেলতে। বুঝেছি বাবা, এখনই তাহলে ওখান থেকে একটা কুমির ধরে আনার ব্যবস্থা করছি। তারা আগেই নয়, ওগুলো
সাধারণ কুমির নয়। আর খালের সামনে যে বাড়িটা আছে, আগে এক রাগী জমিদার থাকতো। সব অপরাধীকে শাস্তি হিসেবে ওই খালে ডুবিয়ে মারতো। এ তো ভয়ানক ব্যাপার বাবা, তারপর কি হলো? এক সাধু বাবা অভিশাপ দিয়েছিল যে ওই খালে ডুবে মারা যাবে সে কুমির রূপে সারা জীবন ওই খালে কাটাবে, যতদিন পর্যন্ত না কোনো ভালো মানুষ তার রক্ত ওই খালে ফেলে মুক্তি না চায়। তাহলে তো ওই পুকুরে সব খারাপ মানুষই বেশি থাকার কথা। ওরা আমাকে সাহায্য করতে চাইবে কেন? তা তুই ঠিক বলেছিস, তবে এর জন্য তোকে সঠিক একজনের নাম ধরে ডাকতে হবে, যে বেঁচে থাকতে একজন ভালো মানুষ ছিল এবং এখনো কোনো স্বার্থ ছাড়াই তোকে সাহায্য করতে রাজি হবে। কি নাম তার সাধু বাবা? আগে 100 টাকা বের কর, তারপর বলছি। জি, এই নিন। ওর নাম হচ্ছে রাজু। খালের পাড়ের সামনে গিয়ে 3 বার রাজু বলে ডাক দিলেই ও সাড়া দিবে। আর শোন, অন্য কুমিরদের থেকে সাবধানে থাকিস, যেন ওরা তোকে খালে টেনে নিয়ে যেতে না পারে। জি সাধু বাবা, আপনি যেভাবে সব করতে বলেছেন আমি সেভাবেই সবকিছু করব। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। তুমি কি এখনই বের হবে কাজে? হ্যাঁ, যাই। খাল থেকে কুমিরটা ডেকে আনি। পুকুরের বাকি মাছগুলো ওই ভয়ানক মাছটার পেটে যাওয়ার আগেই। সাবধানে থেকো। এত বড় খাল আমাদের এলাকায় ছিল, অথচ আমি এত কাল পরে দেখছি কুমির থাকার কারণে হয়তো মানুষ এই খালের দিকে আসা একবারে বন্ধ করে দিয়েছে। আর ধীরে ধীরে মানুষ এই খালের কথা ভুলেই গিয়েছে। সে যাই হোক, আমি আমার কাজ শুরু করে দেই। রাজু, রাজু, আমার নাম ধরে কে ডাকছে এতবার? আমার নামের অন্য কেউ আবার এদিকে আসেনি তো? রাজু, 3 বার তো আমার নাম ধরে ডেকেছে, এবার তো আমাকে সাড়া দিতেই হবে। যদি অন্য কাউকেও ডেকে থাকে তবুও। ওই তো একটা কুমির জল থেকে মাথা বের করেছে। আমি যেই কুমিরকে খুঁজছি সেটাই কি এই কুমিরই, না কি আবার অন্য কুমির? বলুন, আমাকে কেন ডাকছিলেন? আচ্ছা, তোমার নামে কি রাজু? হ্যাঁ, আমার নামে রাজু। কি দরকার আমাকে? সাধু বাবা বলেছেন আমার পুকুরে ভয়ানক এক রাক্ষসে মাছ বাসা বেঁধেছে, যে কিনা আমার পুকুরের সব মাছগুলো খেয়ে ফেলছে। আমার পুকুরের সব মাছগুলো খেয়ে ফেলার পর ও অন্য পুকুরে গিয়েও আক্রমণ করবে। ওই মাছটাকে থামানোর জন্য আমার তোমার অনেক সাহায্যের প্রয়োজন। তার মানে মাছটাকে মারতে হবে আমাকে? আমি ওই মাছটাকে না মারলে গ্রামের সবাই ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। করবে না আমাদেরকে সাহায্য? হ্যাঁ, কেন করবো না? কাউকে আমি বিপদে দেখলে আমি নীরব থাকতে পারি না। আচ্ছা, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করো না। আমি যতটুকু শুনেছি জমিদার সাহেব শাস্তি দেওয়ার জন্য সবাইকে এই পুকুরে ডুবিয়ে মারতো, কিন্তু তুমি তো ভালো মানুষ ছিলে, তুমি কি করে এই খালে এলে? আমার এলাকায় এক ছেলে ছিল, সে আমাকে 2 চোখে দেখতে পারতো না, কারণ সবাই আমাকে ভালো বলতো, আমার অনেক প্রশংসা করতো। তাই হিংসার বশে সে একদিন জমিদার মশাইয়ের কাছ থেকে রত্ন চুরি করে আমার ঝুলিতে লুকিয়ে রাখে। তারপর তো সব দোষ আমার উপরে এসে পড়ে। যথারীতি জমিদার সাহেব বাকিদের মতো আমাকেও শাস্তি দেয়। এরপর কি হয়েছিল? ওই ছেলেটির কিছু হয়নি আর? আমাকে শাস্তি দেওয়ার পর জমিদার সাহেবের কাছে এক বিশ্বস্ত লোক বিচার চাইতে গেছিল, কারণ তিনি দেখেছিল আমার ঝুলিতে রত্নটা রাখতে। এবং জমিদার সাহেব এই কথা শুনে অনেক আফসোস করেন এবং ঝিঙ্কুকেও ওই খালের পানিতে মারার পর তারপর থেকে ওই নিয়ম বন্ধ করে দিয়েছিলেন। বড়ই দুঃখের কাহিনী। বিনা দোষে না জানি তুমি কত বছর থেকেই এই খালে আটকে আছো। আচ্ছা, আমি তাহলে চলি।
তুমি তাহলে তোমার সুবিধা মতো আমার পুকুরে চলে এসো। এভাবে তো হবে না, আমি চাইলেও সহজে এই খাল থেকে বের হতে পারবো না। এই জন্য তোমাকে এই খালের পারে একটা আর তোমার পুকুর পারে একটা দাগ কাটতে হবে, তাহলেই শুধুমাত্র আমি তোমার পুকুরে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দাগ কাটছি। এখন দাগ কেটো না, আমার জায়গায় তোমার পুকুরে অন্য কোনো কুমির চলে গেলে আরো সমস্যা হবে। তুমি রাত্রে চুপি চুপি এসে আমার নাম বলে এই খালের পারে দাগ কেটে যেও। তখন সবাই ঘুমোবে আর আমি খাল থেকে উঠে আসবো, আর বের হওয়ার পরেই দাগটা মুছে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করব। এখন তাহলে আমি যাই, রাত হলে আবার আসবো। তুমি আবার এত রাত করে কোথায় যাচ্ছ? সারাদিন তো এদিক ওদিকেই ছোটাছুটি করলে। এবারই শেষ, এরপর আর কোথাও যাব না। এখন যাচ্ছি খালটা কেটে কুমির আনতে। তুমি নিজের কথা শুনতে পাচ্ছ কি? কেমন পাগল মনে হচ্ছে তোমাকে। ওই 100 টাকা সাধু বাবার কথা বিশ্বাস করে এসব উল্টাপাল্টা কাজ করছো। তুমিই ভালো জানো। কোনো উল্টাপাল্টা কাজ করছি না আমি, সময় হলেই তুমি বুঝতে পারবে। আমি গেলাম, তুমি দরজাটা লাগিয়ে দিও। হে উপরওয়ালা, তুমি ওকে রক্ষা করো। রাজু, 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 আমি এসেছি। খালের পরে দাগ কেটে রেখে গেছি, তুমি সুযোগ বুঝে বের হওয়ার পর দাগটা মুছে দিও। একই রাজু, খালের পারে দাগ, তার মানে কি কেউ রাজুকে অন্য খালে নিয়ে যেতে চাইছে? না, ওকে এই খাল থেকে তো বের হতে দেওয়া যাবে না। যদি কেউ বের হয় সেটা হবে আমি। ওই তো আমাকে ডাকছেও, তাড়াতাড়ি বের হয়ে যাই আমি। এ কি, ঝিঙ্কু এখানে এ সময় কি করছে? তো এখানে আরো 100 বছর থাক, আমি চললাম। চিঙ্কু দ্রুত সাঁতরে খালের পাড়ে উঠে দাগটা মুছে দিয়ে হারুনের পুকুরে চলে গেল। রাজু খালেই থেকে গেল। ওই তো পুকুরে বড় কি যেন একটা পড়ার শব্দ হলো। রাজু কুমির চলে এসেছে মনে হয়। এখন আর আমার কোনো চিন্তা নেই। তুমি ঘুমাও তো, সেই কখন থেকে বাহিরে কান পেতে বসে আছো। কুমিরেরও যে নাম থাকে সেটা জানতাম না। তুমি কি সাধু বাবার কথা শোনোনি মন দিয়ে? থাক, বাদ দাও, অনেকদিন পর শান্তিতে ঘুমাবো আজ। কাল সকালে রাজুর সাথে কথা বলবো। এই শুনছো, সকাল হয়ে গেছে। ওই কুমিরটা পুকুরে আসার পর থেকে আমার তো পুকুরের কাছে যেতেই ভয় লাগছে। কিসের ভয়? তুমি চলো আমার সাথে। রাজু, রাজু, রাজু। একই রাজুকে কে খোঁজে আবার? ও, ভুলেই তো গিয়েছিলাম। আমি এখন রাজু, যাই দেখি কি বলে। এসেছো? এই দেখো না, আমার বউ তোমাকে ভয় পাচ্ছে। ওকে বলে দাও যে তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমার তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আর তোমার গায়ের রঙও কেমন যেন হালকা দেখাচ্ছে। মানে অনেকদিন পর অন্য পানিতে এসেছি তো, তাই আমার একটু ঠান্ডা লেগে গেছে আর কি। আর তোমার পুকুরের পরিষ্কার পানিতে সারা রাত থাকার পর গায়ের ময়লা পরিষ্কার হয়ে হালকা দেখাচ্ছে মনে হয়। ও ও তাই বলো। আচ্ছা, তুমি এবার ওই ভয়ানক মাছটাকে খুঁজে বের করে মেরে ফেলো। ঠিক আছে, তুমি চাও আমি এক্ষুনি খুঁজে বের করছি। কোন ভয়ানক মাছ খুঁজে বের করতে বললো কে জানে। ওই বড় কালো মাছটা নাকি? গিয়ে দেখি তো। কি কুমির? পুকুরে কুমির কি করছে? আমাকে মেরো না দয়া করে। কেন, তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? আমি প্রতিদিন তোমাকে মাছ ধরে এনে দেব, তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না। ঠিক আছে, আমি তাহলে রাজি। এতদিন হয়ে গেল, কিন্তু রাজু এখনো ওই মাছটিকে খুঁজেই পেল না। এদিকে পুকুরের মাছই তো শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই কুমিরটা মিথ্যে বলছে। তুমি সাধু বাবাকে ডেকে এনে কুমিরটাকে দেখাও। কি, এটা তো অন্য কুমির।
তোকে এত করে বলার পরেও তুই অন্য কুমিরকে নিয়ে এসেছিস তোর পুকুরে? সাধু বাবা তার হাতের লাঠি দিয়ে পুকুর ও খালের পাড়ে দাগ টানলেন। এরপর চিঙ্কু খালে ফিরে গেল আর রাজু পুকুরে এসে রাক্ষসী মাছটাকে মারলো। সাধু বাবা, আমি এই খালে থাকা সব কুমিরকে মুক্ত করে দিতে চাই। তুই নিশ্চিত তো যে রক্ত দিবে তার অবস্থা কি হবে তা কিন্তু কেউ জানে না। বাবা, আমি নিশ্চিত। এই নিন আমার রক্ত। তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা এত বছর পর মুক্তি পেলাম। তুই ঠিক আছিস তাহলে? এরপর থেকে আমি আর কারো কাছ থেকে টাকা নেব না আমি। সাধু বাবা, আপনার জন্যই তো সব সম্ভব হয়েছে। পাহাড় পর্বত নদী পেরিয়ে সুন্দর নাগরাজ্যে থাকতো কামিনী নামের এক নাগরানী। নাগরানী দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার ভালো গুণও ছিল। রূপে গুণে তার মতো নাগিন একটাও নাগরাজ্যে ছিল না। নাগরানী মানুষকে সাহায্য করার জন্য মানুষ রূপে লোকালয়ে আসতো আর মানুষদের সাহায্য করে আবার নাগরাজ্যে ফিরে যেত। এরকমই একদিনের কথা। নাগরানী মানুষ রূপে যখন লোকালয়ে ঘুরছিল ঠিক তখনই সে দেখে একটা ছোট্ট বাচ্চা একটা ময়লার স্তূপে পড়ে কাঁদছে। এ দেখে কামিনী তাড়াতাড়ি ওই বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নেয়। কে এমন করে কাঁদছে? এই নিষ্পাপ মেয়েটাকে কে ময়লার মাঝে ফেলে গেছে? ইস, বাচ্চা মেয়েটার গা লাল হয়ে গেছে, মনে হচ্ছে একে পোকামাকড় কামড়িয়েছে। ইস, আমি যদি এই বাচ্চা মেয়েটাকে আজ না পেতাম তবে তো এই মেয়েটা এখানেই মারা যেত। এখনই একে নাগরাজ্যে নিয়ে যেতে হবে। এরপর কামিনী নাগিনী রূপে আসে আর বাচ্চা মেয়েটিকে নিয়ে নাগরাজ্যে যায়। আর নাগরাজ্যে গিয়ে নাগিনী বাচ্চা মেয়েটাকে জাদুর সাহায্যে সুস্থ করে তোলে। বাচ্চাটিকে খাবার খাইয়ে ঘুম পাড়ায়। কি সুন্দর এই বাচ্চাটি! এই বাচ্চাটিকে যদি আমি নাগরাজ্যে রাখি তাহলে এই মানুষের বাচ্চার জন্য নাগরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু আমি তো নাগরাজ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারি না। তবে এখন কি করব আমি? হ্যাঁ, পেয়েছি। যেহেতু আমি এই মেয়েটির দায়িত্ব নিয়েছি তবে আজ থেকে আমি ওর মা। মেয়েটিকে বড় করার জন্য যদি আমাকে নাগলোক ছাড়তে হয় তবে আমি তাই করব। হ্যাঁ, এখন থেকে আমি লোকালয়ে মানুষের রূপেই থাকবো। আমার মেয়েকে তো বড় করতে হবে। আচ্ছা, আমার মেয়ের নাম কি রাখা যায়? হ্যাঁ, পেয়েছি। আজ থেকে আমি আমার এই মেয়ের নাম রাখলাম মনি। এরপর নাগিন তার ভাবনা মতোই কাজ করে। সে বাচ্চা মেয়েটিকে নিয়ে নাগরাজ্য থেকে চলে আসে আর লোকালয়ে থাকতে শুরু করে। এরপর থেকে কামিনী নাগিন তার মেয়েকে বড় করে তোলার জন্য অনেক কষ্টে মানুষ রূপে লোকালয়ে তার দিন কাটাতো। আর এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। মনি এখন অনেকটা বড় হয়েছে। মনি এখনো জানে না যে তার মা একজন নাগিন। মা, ও মা, কোথায় যাচ্ছ মা তুমি? ও, তুমি তো সবজি বিক্রি করতে যাচ্ছ। মা, ও মা, একটা জিনিস যদি আমি তোমার কাছে চাই তাহলে কি তুমি আমাকে এনে দিবে? পাগলি মেয়ে আমার, তুই কোনো জিনিস চেয়েছিস সেটা আমি তোকে দেইনি, এটা কি কখনো হয়েছে? এখন বল আমাকে কি চাই তোর? আমার একটা খেলনা পুতুল চাই মা। ওই যে মোড়লের মেয়ে আছে না, ওই মোড়লের মেয়ের কাছে আমি একটা সুন্দর খেলনা পুতুল দেখেছি। আমার ওই রকম একটা খেলনা পুতুল চাই মা, ওটা আমার খুব পছন্দ। আমায় অমন একটা খেলনা পুতুল এনে দেবে মা? আচ্ছা মা, আমি তোকে খেলনা পুতুল এনে দেব। আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, এখন তুমি বাজারে যাও আর আসার সময় আমার খেলনা পুতুল আনবে, কেমন? এরপর কামিনী বাজারে চলে যায়।
কামিনী সবজি বিক্রি করে সামান্য টাকাই পেত। কামিনী নাগশক্তি ব্যবহার করে টাকা এনে তা দিয়ে মনির জন্য খেলনা কিনে আনে। খেলনা পুতুল পেয়ে তো মনি অনেক খুশি হয়। আর এভাবে হাসি খুশিতে মনি আর কামিনীর দিন যাচ্ছিল। আর এভাবেই আরো 12টি বছর কেটে যায়। এখন মনি অনেক বড় হয়েছে। একদিন কামিনী নাগিন রূপে যখন মনির জন্য জামা আনছিল, তখন বিনোদা নামের এক মহিলা কামিনীকে দেখে ফেলে আর সে মনির কাছে আসে আর মনিকে কামিনীর নাগিন রূপের কথা বলে দিয়ে সেখান থেকে চলে যায়। কি বললো কাকি? মা একজন নাগিন? আমার তো সত্যিটা জানতেই হবে। আমি মায়ের উপর নজর রাখবো। এরপর থেকে মনি তার মায়ের উপর নজর রাখত। আর একদিন মনি কামিনীকে নাগিন রূপে দেখে ফেলে। মা, তুমি একজন নাগিন? তুমি নিশ্চয়ই আমাকে চুরি করে এনেছো, তাই না মা? আমি নাগিনের মেয়ে আর আমার মা একজন নাগিন। এ কথা যদি সবাই জানে, কেউই আমার সাথে মিশবে না মা, আর কথাও বলবে না। আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাব মা। এই বলে মনি চলে যায়। কামিনী মনিকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু মনি কামিনীর কোনো কথাই শোনে না আর সে সেখান থেকে শহরে চলে যায়। এবার আমি একাই শহরে থাকবো আর খুব ভালো থাকবো। এরপর থেকে মনি শহরে থাকারই সিদ্ধান্ত নেয়। কিছুদিন শহরে থাকার পর মনি বাস্তবতা বুঝতে পারে। অনেক খিদে পেয়েছে আর কেউ তো কাজও দিচ্ছে না, থাকারও জায়গা নেই। কোথায় যাব আমি? ওই তো একটা রুটির দোকান, ওখানে গিয়ে বরং একটু সাহায্য চাই। দিদি দিদি, আমি 2 দিন থেকে না খেয়ে আছি, আমায় একটা রুটি দেবে দিদি? বরং মহিলাটা মনিকে রুটি না দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় আর মনি একটা ময়লা স্তূপের কাছে পড়ে আর সেখানে একটা ময়লা শুকনো রুটি পায় আর খিদের জন্য ওই ময়লা রুটিটাই খেতে থাকে। আমার মা আমাকে কত ভালো খাবার খাইয়েছে, কখনো অভাব বুঝতে দেয়নি। ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর আজ আমার এই কি অবস্থা! আমি মায়ের কাছ থেকে এখানে এসে একদম ঠিক করিনি। মা নাগিন হোক আর যাই হোক, আমি মায়ের কাছেই ফিরে যাব। এরপর মনি তার ভুল বুঝতে পারে আর তার মায়ের কাছে ফিরে যায়। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি আর তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি বুঝতে পেরেছি মা, বাইরের জগৎটা অনেক কঠিন, আমাকে ক্ষমা করো মা। আর কামিনীও তার মেয়েকে ক্ষমা করে দেয়।